আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসে পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 12 নিয়া। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। প্রিয়ার কান্না থেমে গেলেও অবনীর কান্না থামে না। সে অনবরত কাঁদতে থাকে। মানুষ তার আপনজনকে হারিয়ে কতটা আঘাত পেতে পারে সেটা অবনীকে দেখে আমি উপলব্ধি করছি। অবনীর মায়ের জন্য অবনীর কান্নাটা শোভা পায়। সে একজন খারাপ মানুষ ছিল, এটা জানার পরেও অবনী তার জন্য চোখের জল ফেলছে। আমারও তো এমন একদিন আসবে যেদিন বাবা মায়ের মৃত্যুতে কাঁদতে হবে। তারা বেঁচে থাকতে আমি তাদের থেকে দূরে থাকছি, যদিও তারাও আমাকে কাছে টানার চেষ্টা করেনি খুব একটা। তবে ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি আমারও একটা দায়িত্ব আছে। পৃথিবীতে সব বাবারা তো আর এক হয় না। আমার বাবা হয়তো একটু আলাদা। অবনী যদি তার মায়ের সবকিছু জানার পরেও মৃত্যুর আগে তার পাশে থেকে সেবা যত্ন করতে পারে, একজন আদর্শ সন্তানের দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমি কেন পারবো না শেষ বয়সে আমার বাবা মায়ের পাশে থাকতে? সত্যি বলতে অবনীকে দেখে নিজের বাবা মাকে অনেকটা মিস করছি। এমনটা আগে করিনি কখনো। কিন্তু আজ মনে হলো আমার মাও হয়তো আমার জন্য কাঁদে, যেমনটা অবনীর মা মরার আগে অবনীর জন্য কেঁদেছিল। দুদিন অবনীর ওখানে থাকলাম আমরা, তারপর চলে আসলাম। অবনী এতটাই ভেঙে পড়েছিল যে সে আমার আর স্পৃহার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেনি একটাবারের জন্য। অথচ আমি ভেবেছিলাম আমাকে আর স্পৃহাকে এভাবে দেখে অবনী অনেক প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে, কিন্তু তেমন কিছুই হলো না। কিছু জানতে চাইল না অবনী। তার মানে কি অবনীর ইমোশনগুলো তার মায়ের জন্য ছিল, আমার জন্য ছিল না? সে তার মায়ের জন্য আমার কাছে ফোন দিয়ে কান্না করত। অনেক দিন আগে আমাকে ভালোবাসতে চেয়েছিল, এমন তো না যে আমাকে ভালোবেসেছিল। এতদিনে নিশ্চয়ই ভালোবাসার মতো কাউকে খুঁজে নিয়েছে অবনী। আমিও এটাই চাই। আমি চাইনি সে আবার আমাকে ভালোবাসুক। আগে হয়তো তার ভালোবাসাটা আমি ফিরিয়ে দিতে পারতাম না, কিন্তু এখন তাকে গ্রহণ করার মতো অবস্থাতে আমি নেই। কাজেই অবনী যদি নিজের সুখের জন্য কাউকে খুঁজে নিয়ে থাকে, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কারণ আমিও চাই মেয়েটা তার একাকিত্ব দূরে করে কষ্টের জীবন অবসান ঘটিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক। কিছুদিন পরের কথা, হঠাৎ করে একদিন জানতে পারি বাবা হার্ট অ্যাটাক করেছেন। যখন খবরটা শুনতে পেলাম তখন রাত 8টার মতো বাজে। আমি তখন স্প্রিয়ার সাথে খাবার খাচ্ছিলাম। খবরটা শোনার পরে আমার কোনো কিছুই মনে ছিল না। তিনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। নিজের মেয়ের জামাইয়ের বাড়ির সামনে আমাকে সন্তান বলে অস্বীকার করেছেন। কাউকে বলেননি যে তার একটা ছেলে আছে। এসব কিছুই কেন জানি মনে করতে পারলাম না আমি। শুধু তখন একটা কথা মনে হলো, হাসপাতালে যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে মানুষটা আমার বাবা। মানুষটা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আমি খাবার টেবিল থেকে উঠেই একটা দৌড় মারলাম। যেভাবেই হোক, যে করেই হোক, আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে। প্রিয়া আমার এমন অদ্ভুত ব্যবহারটায় অনেক সারপ্রাইজড হলো। আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করলাম না। 1 ঘন্টার মধ্যে কিভাবে কি করে আমি হাসপাতালে পৌঁছালাম জানি না, তবে পৌঁছালাম। হয়তো বাবা নামের ভালোবাসার শক্তিটাই আমাকে অলৌকিকভাবে পৌঁছে দিয়েছে। আমি হাসপাতালের ভিতরে গিয়ে দেখলাম আমার মা কাঁদছে, বোনটাও এসেছে। সবাইকে কাঁদতে দেখে আমার চোখ দিয়েও 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। একসময় আমি ভেবেছিলাম এরকম বাবার জন্য আমি কখন নিজের চোখের জল ফেলবো না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে না চাইতো আমাকে আমার বাবার জন্য চোখের পানি ফেলতে হচ্ছে। আমার খুব ইচ্ছে হলো মায়ের কাছে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে মন ভরে কাঁদি। কতটা দিন মায়ের সাথে কথা বলিনি আমি। আমি কি তাহলে আমার মাকে ভুলে গিয়েছিলাম? মায়ের কান্নাটা আমার সহ্য হচ্ছিল না। আমি কখনোই আমার মাকে এভাবে কাঁদতে দেখিনি। যে মানুষটা সবসময় হাসি খুশি থাকতো, সেই মানুষটার চোখে আজ জলে ভরা। এই হাসপাতালে এর আগেও আমি এসেছিলাম রাশেদের কাছে। আমি রাশেদকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাশেদের সাথে দেখা হলো। রাশেদ আমার বাবা মাকে চিনতো না। আমি বলার পরেই ও চিনতে পারলো। ও যখন বলল ছোট্ট একটা অপারেশন করতে হবে বাবার, তখন আমার ভিতরটা কেঁপে উঠলো। ভয় কাজ করতে লাগলো। আমার মনে হলো আমি আমার জীবনের প্রথমবারের মতো খুব কাছের কাউকে হারাতে যাচ্ছি। সেই মানুষটা আমার বাবা। আমি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়লাম। বাবার রক্তের গ্রুপ আমার সাথে মিল ছিল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পর্যন্ত আমার মা আমার বোন জানতেন না যে আমি বাবাকে রক্ত দিচ্ছি। আল্লাহর রহমতে ভালোভাবে অপারেশনটা হয়ে গেল। যেটা নিয়ে ভয় করেছিলাম সেরকম কিছুই হয়নি। বাবা সুস্থ আছেন জেনে ইচ্ছে হলো তার সাথে একবার দেখা করে যাই, কিন্তু আমি করলাম না। চুপ করে যেমন এসেছিলাম ঠিক তেমনভাবেই চলে যাচ্ছিলাম। হঠাৎ করে পেছন থেকে আমার নাম ধরে কেউ যেন ডাকলো। এই ডাকটা আমার বহুদিনের পরিচিত। এই নাম আমাকে শুধু একজন মানুষই ডাকতো, খোকা বলে। শুধু আমার মা আমাকে ডাকতো, আদর করে মা আমাকে এই নামে ডাকতো। শেষ কবে যে মা আমাকে এই নামে ডেকেছেন আমার মনে নেই। পেছন দিকে তাকাতেই দেখি আমাকে ডাকছে।
আমি আর নিজেকে আটকাতে পারলাম না, দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা পৃথিবীর কোনো সন্তানের নেই। কেউ মায়ের ডাক উপেক্ষা করতে পারে না, আমিও পারিনি। মা যখন আমার গালে হাত রেখে বললেন, আমাকে ছেড়ে থাকতে বুঝি তোর কষ্ট হয় না? একবারও মনে হয় না তোর মাকে? আমরা না হয় ভুল করেছিলাম, কিন্তু তুই তো সবকিছু জানার পরেও আমাদের ছেড়ে থাকছিস। তোর বাবা কেমন মানুষ সেটা তুই তো জানিস। তোর সাথে কিংবা তোর বোনের সাথে কখনো ভালোবাসা নিয়ে কথা বলিনি। উনি মানুষটাই এমন, নিজের ভালোবাসাটা ঠিকমতো প্রকাশ করতে পারে না। আমি মানুষটার সাথে অনেক বছর ধরে সংসার করছি, আমি জানি মানুষটা কেমন। তোকে যেদিন ফোন করে বাসায় আসতে বললো, সেদিন তুই তোর বাবাকে যে কথাগুলো বলছিস, সেই কথাগুলো উনি নিতে পারেনি। অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক চেষ্টা করেও তোর সেই কথাগুলো ভুলতে পারেননি। সবসময় নিজেকেই দোষ দিয়েছেন, ভেবেছে এমনটা তার প্রাপ্য ছিল, কারণ সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। কিন্তু বিশ্বাস কর, ওটা ছাড়া তোর বাবার আর কোনো উপায় ছিল না। তোর সাথে কথা বলার পর থেকেই তোর বাবার শরীরটা খারাপ হতে থাকে। সেই খারাপটাকে কেন্দ্র করেই আজ তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। তবে এটার জন্য কখনো নিজেকে দায়ী করবি না, ভাগ্যে ছিল তাই এমন হয়েছে। আমি মায়ের এতগুলো প্রশ্নের জবাবে কিছুই বললাম না, চুপ করে তার দিকে চেয়ে রইলাম, কারণ এই পবিত্র মুখটা অনেক দিন হলো আমি দেখিনি। আজ চোখ সরাতে ইচ্ছে করছে না। আমি বাবার পাশে যেতেই বাবা আমাকে কাছে টেনে নিলেন। বাবা আমার কাছে যদি ক্ষমা চাইতে পারতো তাহলে হয়তো সেটাই করতো। মানুষটা অনেক কঠিন ছিল, অন্তত আমার ক্ষেত্রে। আজ সেই মানুষটা পানির মতো হয়ে গেছে। আমি আমার বোনের সাথে কথা বললাম না। বাবা মাকে বলে যখন চলে আসবো, ঠিক তখনই বাবা বললেন, কোথাও যেতে হবে না তোকে, তুই আমাদের সাথেই থাকবি। এত এত সম্পত্তি, টাকা পয়সা, এগুলো কার জন্য? এগুলো দিয়ে আমরা কি করব? এগুলো তো তোর। তখন আমার বোন এগিয়ে এসে আমার হাত ধরে বলল, ভাইয়া থেকে যাও না। আমি ওই দিন তোমার সাথে কথা বলতে চেয়েও বলতে পারিনি। বিশ্বাস করো, আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল তোমাকে এতদিন পর দেখেও কথা বলতে না পেরে। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না করে কি থাকতে পারবে তোমার বোনটাকে? আমি কিছু বলি না, আমার বোনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেই শুধু। বাবাকে বলি, আমি এখনই বাসায় যেতে পারবো না, তবে যাব, তোমাদেরকে ছেড়ে থাকবো না। তবে এই মুহূর্তে আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি বাবা মা আর বোনের হাসি মাখা মুখটা সাথে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আমি ভেবেছিলাম স্পৃহা ঘুমিয়ে গেছে, কিন্তু যখন বাসায় গেলাম তখন দেখলাম সে এখনো জেগে আছে। আমার এভাবে চলে যাওয়ার কারণ জানতে চাইলো। আমি তাকে কিছু বললাম না। কয়েকদিন পর স্পৃহা একদিন আমাকে বলল, হাসানের সাথে সে দেখা করবে। হাসান আসবে কালকে, কাল 10টার সময় তার সাথে আমাকে যেতে হবে। আমি সরাসরি না বলে দিলাম। ও এবার পার্কে দেখা করতে চাচ্ছে। ও এর আগে তো সবসময় রেস্টুরেন্টে দেখা করতে চাইতো, এবার পার্কে কেন বুঝতে পারছি না, তাই আপনাকে সাথে নিয়ে যেতে চাচ্ছি। তখন আমি একটু তিরস্কার করে বললাম, প্রেমিক প্রেমিকার মধ্যে আমি কেন যাব? যা ইচ্ছে করতে হয় তাই করবেন। এতদিন ধরে প্রেম করেন, অথচ বয়ফ্রেন্ডের সাথে পার্কে দেখা করতে এত ভয়। কি করবে? বড় জোর চুমু খাবে, জড়িয়ে ধরবে। যাকে ভালোবাসেন তার সাথে এসব করতে পারবেন না? আমি কথাগুলো বলছিলাম স্পৃহার রিয়েকশনটা দেখার জন্য। সে যে এতটা রিয়েক্ট করবে বুঝতে পারিনি। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাকে এমন মেয়ে ভাবেন? ভালোবাসি বলেই যে বিয়ের আগে এসব নোংরামি করব, এমন মেয়ে আমি না, আর অতটা বোকাও না। যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেখানে যদি একটা মানুষ নিজেকে সেভ করতে পারে, সেই মানুষটা আমি। জীবনে কত ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, কতজনের সাথে ঘুরেছি, কেউ কখনো আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি। আর আপনি বলছেন আমি এসব করব? আমি তখন আস্তে আস্তে নিজেই নিজেকে বললাম, বিয়ে করেও তো কিছু করতে পারেননি। তখন স্পৃহা বলল, কিছু বললেন? আমি বুঝলাম স্পৃহা আমার কথাগুলো শুনতে পেরেছে। আমি বললাম, না না, কিছু বলিনি। পরের দিন 10টার সময় স্পৃহার সাথে পার্কে গেলাম, তাকে সেফটি দেওয়ার জন্য। জামাই হয়ে নিজের বউকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করবার জন্য নিয়ে এসেছি, তাও আবার সেফটিও দিতে হবে। অনেক সময় পার হয়ে গেল, হাসান আসলো না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন হাসান আসলো না, তখন আমরা দুজন পার্ক থেকে বের হয়ে ফুটপাতে হাঁটতে লাগলাম। তখন ঘটনা ঘটলো। একদল বকাটে ছেলে আমাদের পিছনে লেগেছে। কিছু পথ যাওয়ার পরে রাস্তা পাশে একটা ফাঁকা জায়গায় আমাদের দাঁড় করালো। দলনেতার বেশে যে ছেলেটা ছিল সে আমাদেরকে বলল, তোরা জানোস না এই এরিয়াটা খুব ডেঞ্জারাস? তোরা যে প্রেম করতেছস, তোর বাসায় কি কেউ জানে? বাপ মায়ের নাম্বার দে। তখন স্পৃহা ওই ছেলের কথার মাঝে বলল, আমরা প্রেমিক প্রেমিকা না তো, আমরা দুজন স্বামী স্ত্রী। তখন তারা আমাদের কথা বিশ্বাস করলো না। একজন বলে উঠল, ভাই, এদের থেকে কিছু মজা নেওয়া যাক, ওদের দুজনকে চুমু খেতে বলেন। যদি স্বামী স্ত্রী হয় তাহলে এটা করতে সমস্যা হবে না। আরেকজন ওকে ধমক দিয়ে বলল, আরে বেটা চুপ কর, এটা কোনো পরীক্ষাই হতে পারে না। গবেষণা করে দেখা গেছে স্বামী স্ত্রীর থেকে প্রেমিক প্রেমিকা বেশি চুমু খায়।
কাজেই এটা দিয়ে বোঝা যাবে না ওরা স্বামী স্ত্রী। ওদের জন্য অন্য একটা ব্যবস্থা আছে, তবে প্রথমে ওদের দুজনকে চুমু খেতে দেই, দেখি কিরকম পারফর্ম করতে পারে, পরে অন্য কিছু নিয়ে ভাববো। আমি স্পৃহার দিকে তাকিয়ে শুধু হাসছি। এ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেও নিজেকে সেভ করতে পারবে, অথচ কয়েকটা বকাটে ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না। তো গাইস, আজকের পার্ট 12 এখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন পরবর্তী গল্প আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।